বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন এম এ মান্নান, সাবেক সহ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরি। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এছাড়া আনুষ্ঠানিক অভিযোগের প্রেক্ষিতে ৩০ জনের মধ্যে অন্য মামলায় গ্রেফতারকৃত ৪ জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আগামী ১০ জুলাই ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের বিষয়ে একই তারিখে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই মামলার আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত ৪ আসামির মধ্যে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে আগামী ১৮ জুন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে ১৯ জুন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল ট্রাইব্যুনাল ১। আরেকটি তথ্য তা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অনেকে বলছেন তিনি অর্থাৎ উপদেষ্টা আসিফ মাহমুদের কথা বলছেন, যে উপদেষ্টা আসিফ মাহমুদ AK-47 এর লাইসেন্স পেয়েছেন। এটা AK-47 নয়, এটা তারই একটি হাতিয়ার, অর্থাৎ আসিফ মাহমুদের একটি হাতিয়ার। তার একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল, সেটি ভুলে রয়ে গিয়েছিল। এটি সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই কথাগুলো তিনি বলেন। বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টার ম্যাগাজিন পাওয়া ও তার অস্ত্রের লাইসেন্স আছে কিনা সেই ইস্যুতে তিনি বলেন, একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল, সেটি ভুলে রয়ে গিয়েছিল। এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় এমন হয় যে আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন, এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন তাহলে কোনো অবস্থাতে এটা নিতেন না। বৈধ লাইসেন্স পেতে বয়স ৩০ বছর হওয়ায় কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ৩০ হয়নি, তাহলে উনি কিভাবে এটি পেলেন? এমন প্রশ্নোত্তরে তিনি বলেন, আমি যেহেতু ওই আইনটা দেখিনি সেহেতু এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আরেকটি তথ্য তা হচ্ছে সরকারের বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরির সুযোগ তৈরির কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে বলেছেন, আমরা সরকারের বিভিন্ন অফিসে পার্ট টাইম চাকরিতে নিয়োগ দিতে চাই শিক্ষার্থীদের। বিভিন্ন দপ্তরে কিছু পদে ফুল টাইমে স্থায়ী নিয়োগ দরকার হয় না। পার্ট টাইমে নিয়োগ দিলে সরকারের ব্যয় কমবে, শিক্ষার্থীদের আর্থিক সচ্ছলতাও আসবে। এবং সবশেষে আরেকটি তথ্য তা হচ্ছে রাজধানী সহ দেশ জুড়ে হত্যা, ডাকাতি, অপহরণ, ছিনতাই, ধর্ষণ, মব সৃষ্টি করে নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। যৌথ বাহিনী, পুলিশ ও র্যাবের সাঁড়াশি অভিযানেও থামানো যাচ্ছে না এসব অপরাধ। ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশুকন্যা থেকে বৃদ্ধা পর্যন্ত, আবার লাশবাহী অ্যাম্বুলেন্স থামিয়ে ডাকাতির মতো ঘটনাও ঘটছে। পুলিশ সদর দপ্তরের তথ্যে দেখা গেছে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসে বাংলাদেশে ১,১৩৯টি ডাকাতি ও দস্যুতার মামলা হয়েছে, যা গড়ে প্রতি মাসে ২২৮টি। গত বছর প্রতি মাসে এই সংখ্যা ছিল গড়ে ১৫৮। এই ৫ মাসে হত্যা মামলা হয়েছে ১,৫৮৭টি, যা গড়ে প্রতি মাসে ৩১৭টি। আগের বছর প্রতি মাসে ছিল ২৮৬টি। নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গত ৫ মাসে ৯,১০০ মামলা হয়েছে, যা গড়ে প্রতি মাসে ১,৮২০টি। আগের বছর গড়ে প্রতি মাসে নারী ও শিশু নির্যাতনের আইনে মামলা ছিল ১,৪৬৪টি। অপহরণের মামলা এই ৫ মাসে গড়ে প্রতি মাসে ৮৭টি, গত বছর প্রতি মাসে ছিল ৫৪টি। চুরি ছিনতাইয়ের ঘটনা এই ৫ মাসে মধ্যে গড়ে প্রতি মাসে ৯৮৫টি মামলা হয়েছে, গত বছর প্রতি মাসে গড়ে ৯৪৫টি মামলা হয়েছে। অন্যদিকে দায়িত্ব পালন করতে গেলে পুলিশের উপর হামলা ঘটনাও বেড়েছে। ৫ মাসের মধ্যে গড়ে প্রতি মাসে পুলিশের ওপর ৫৭টি হামলার মামলা হয়েছে। আগের বছর এই সংখ্যা ছিল প্রতি মাসে ৫৪। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যেতে চাই। রফিকুল ইসলাম কনক, আপনার কাছে আসি শুরুতে। বিমানবন্দরে উপদেষ্টা আসিফের ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়ার যে ঘটনাটা আপনি নিশ্চয়ই দেখেছেন। এই ঘটনার ব্যাপারে আপনি কি বলবেন? আপনার বিশ্লেষণ অথবা আপনার মতামত কি? ধন্যবাদ আশফাক আহমেদ আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সহ-আলোচক এম এ মান্নান ভাইকে। আসলে দেখুন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে ধরনের আমরা রাষ্ট্র নির্মাণ করতে চেয়েছি, যেই ধরনের রাষ্ট্র জনগণ প্রত্যাশা করতেছে,
করতেছিল, সেই রাষ্ট্রটা আসলে আমরা 5ই আগস্টের পরে যে হওয়ার কথা ছিল সেটা পরিপূর্ণ হয়নি। আর মূলত আপনি যেটা জিজ্ঞেস করছেন যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার উদ্দেশ্য করে, আসলে দেখেন যে ওআইসির যে ইউথ ক্যাপিটালস যে ইন্টারন্যাশনাল প্রোগ্রামে তিনি যে অংশ নিতে যাচ্ছিলেন, সেই অবস্থায় প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ কিন্তু তিনি ইতিমধ্যে পার হয়ে গিয়েছিলেন, কিন্তু তৃতীয় ধাপে আমরা এখানেও একটা সংখ্যা যে এখনো পরিপূর্ণ কেন আহ এই এয়ারপোর্টের নিরাপত্তা বেষ্টনী ঠিক হয়নি। আর একটা বিষয় আমরা এখানে খুব জানাচ্ছি যে আপনি যেটা প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, লেফটেন্যান্ট জেনারেল মানে বললাম যে জাহাঙ্গীর আলম, জি। তিনি যেটা জানিয়েছেন যে আমাদের জি আমি এটা মনে করি তিনি যেটা জানিয়েছেন যে ম্যাগাজিন, আসলে দেখেন আমরা সাধারণত আমরা যারা প্রত্যেকে মানুষ এবং যারা রাজনীতি করি, বিভিন্ন রাষ্ট্রের চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে আমরা মনে করি আসলে হয়তোবা ভুল হতে পারে। আর এটা কিন্তু এমন না যে না এই যে ম্যাগাজিন পেয়েছে শুধু, এমন পাইনি। আর লাইসেন্সের যে একটা বিধিবিধান মানুষ প্রশ্ন করেছে, লাইসেন্সের যে একটা বিধিবিধান, এখানে আমি বলতে চাই যে মানুষের সাধারণত লয়ের যে একটা রুলস বা আইন থাকা দরকার। যেমন 1878 সালের একটা আইন, আর্মি আইন ছিল যে আর্মসের এই আইন অনুযায়ী কোন ব্যক্তি কোন ব্যক্তি এই নিজের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। এবং ঠিক তারই পরবর্তীতে ব্রিটিশ রাষ্ট্র যখন ছিল, ব্রিটিশের মানে শাসন আমলে, তখন 1924 সালে পুনরায় আবার এই এর একটা আইন সংশোধনী। রফিকুল ইসলাম কনক, এত দূরে যেতে হবে না। জি, আমরা যদি দেখি, আপনি নিশ্চয়ই দেখেছেন 2016 সালে নীতিমালা রয়েছে। 2016 সালে যে সংশোধনী বিল যেটা হলো, সেখানে হয়েছে কি যে যারা উপদেষ্টা মণ্ডলী থাকতে পারবে বা ইন্টেরিয়র গভর্নমেন্ট বলেন না, এটা তত্ত্বাবধায়ক সরকার বলেন বা মন্ত্রী পরিষদ, এমপি, এই পদমর্যাদায় যারা থাকবে, এই পদমর্যাদায় যারা থাকবে তাদের জীবন নিরাপত্তা যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে তাদের নিরাপত্তা সেফটির জন্য তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার মানে সঙ্গে বহন করতে পারে। সুতরাং সেই আইনের দিক থেকে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া অবশ্যই তিনি বহন করতে পারেন। না, রফিকুল ইসলাম কনক, এখানে আমি একটু বলি, আপনি যেটি বলছেন 32 নাম্বার যে পয়েন্টটি আছে, বিশেষ প্রাধিকার, আমি বলে দিচ্ছি, নিম্নবর্ণিত পদাধিকার ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিশোধে বাধ্যবাধকতা থাকবে না। স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমপদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ, সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র এবং আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো আছে, সেগুলো প্রয়োজন নেই এখানে। এবং উপানুচ্ছেদ 32-এর 1-এর ক, খ, গ, ঘ, ঝ বর্ণিত ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের যে বাধ্যবাধকতার কথা বলা হচ্ছে 30 বছর, এইটিও এখানে লাগছে না। সেটা ঠিক আছে, সমস্যা অন্য জায়গায়। আপনি ঠিক এরপরেই যে 33 নাম্বার পয়েন্টটি আছে, আগ্নেয়াস্ত্রের নিরাপত্তা, এই জায়গায় দেখবেন খ যে পয়েন্টটি, বিদেশে অবস্থানকালীন সময়ে লাইসেন্সকৃত অস্ত্র সংশ্লিষ্ট জেলা, মালখানা, থানা, সেফ কিপিং লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানে জমা রাখতে হবে। অর্থাৎ যেটি হচ্ছে যে লাইসেন্স থাকলেও অস্ত্রটি একটি নিরাপদ জায়গা, যেই জায়গাগুলোর কথা বলা হয়েছে সেখানে জমা রাখতে হবে। এই হচ্ছে বিষয়। না ঠিক আছে, আপনার কথাটা আমি বলি। আপনি যেটা বলছেন যে নিরাপদ স্থানে, অবশ্যই কিন্তু আপনারা ইতিমধ্যে যেটা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন যে নিরাপদ স্থানে এটা শুধু একটি খালি ম্যাগাজিন পাওয়া গিয়েছিল, এমন না যে বুলেট ভর্তি তার একদম সবকিছু পাওয়া গিয়েছে। তো সুতরাং এটা ইতিমধ্যে বলা হয়েছে এবং যে এটা ভুলবশত তিনি আর কি যে চলে এসেছে। আর যার ফলে আপনি দেখেন ভুলবশত চলে আসার পরও তিনি কিন্তু তার পরবর্তীতে এটার একটা সংশোধনী নিয়ে এসেছেন। আমরা মনে করি আসলে দেখেন, আমরা এই জুলাই অভ্যুত্থান, 5ই আগস্টের পরে জুলাই অভ্যুত্থানের পরে আমরা চাই না বাংলাদেশে হোক আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বা আমি রফিকুল ইসলাম কনক বা অন্য কারো, সকলের ক্ষেত্রে যাতে সঠিক যে বিচার, সঠিক যে নিয়ম সেটাই বর্তাও। কিন্তু এখানে সজীব মাহমুদ ভুঁইয়া কিছু করলেই মানে দায়টা একটু বেশি চলে আসে মানুষের মধ্যে যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এই কাজটা করলো কেন। ভাই আপনি তো প্রশ্ন করতে পারতেছেন না যে এই জুলাই অভ্যুত্থানের পরে স্পষ্ট আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে এবং আমরা ইউটিউবে যে কি বলে ফেসবুক লাইভে দেখেছি যে ছাত্রদল কর্মী তিনি এই শুট করে পরীক্ষা করতেছে যে কিভাবে গুলি করা যায়, প্রশিক্ষণ নিতেছে। আমরা তো তার কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না অন্য দল থেকে বা কোনো মিডিয়ার মাধ্যমে। অথচ একটি রাজনৈতিক দলের কর্মী আর সরকারের অংশ, একজন মন্ত্রী অথবা সংসদ সদস্য অথবা উপদেষ্টা, এটি এক বিষয় নাই। জি বলুন রফিকুল ইসলাম কনক। না, আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একমত
যে সরকারের দায়িত্বে থাকা একজন আর সাধারণ মানুষের একজন, এটা এক নয়। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমরা যে বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যে এই বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে যে বাংলাদেশের যে প্রধান থাকবে, যে প্রধান উপদেষ্টাতে তিনিও যা, আর একজন রাষ্ট্রের যে নাগরিক তার অধিকার জানি সেম রুল ঠিক ঠিক জায়গায় থাকে। সেটা কি হচ্ছে? কিন্তু এখানে সেটা কি হচ্ছে রফিকুল ইসলাম কনক? কেন হচ্ছে না? আপনি দেখেন, আপনি না, যেহেতু সেটা 16 কি সালের হচ্ছে? অধ্যাদেশে 32 অধ্যাদেশে যাবে না, আপনি যেটা আপনি যেটা বলছেন আমি বলি, জি। যেহেতু অধ্যাদেশে আছে তিনি রাখতে পারেন কর পরিশোধের মাধ্যমে। এখন আমি যদি বলি, আমি তো গত বছরও 2,58,000 টাকা রিটার্ন দিয়েছি, আমিও তো চাইলে আগ্নেয়াস্ত্র রাখতে পারি। এখন রাখার পরেই যে এমন হবে যে আমার মানে আমার বিপক্ষে এমন একটা মানে মিডিয়া লেগে যাবে যে এ কিভাবে রাখে, এ ছাত্রত্ব, এ শেষ করলো, এর কি আছে, মানে মানে ছাত্রদের মধ্য থেকে কেউ কোনো কিছু করলেও, মানে কি সুই পরিমাণ ভুল করলেও সেটাকে বড় তাল গাছের মতো করে দেখানো হয়। কেন ভাই? জুলাই অভ্যুত্থান যাদের মাধ্যমে হয়েছে, তাদের যদি কোনো ধরনের ছোটখাটো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাকে আমরা ভুল ধরিয়ে দেব, অবশ্যই ভুল জি। ধরাতে হবে। রফিকুল ইসলাম আমাদের কনক, শেখার বয়স আপনি যেটা ভুল বলছেন ধরাতে আমি হবে। একটু এই জায়গায় কিন্তু আসি। এটা নিয়ে তো যেহেতু আপনি ভুলের কথা বলছেন, অবশ্যই ভুল করে নিয়ে গেছেন, সেটি উপদেষ্টা আসিফ বলেছেন এবং সেটি ঠিক আছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীও সেই ব্যাপারে আজকে কথা বলেছেন, সেগুলো ঠিক। আপনি ভুলের কথা বলছেন, ভুলের কথা যদি বলেন, উপদেষ্টা আরো বেশ কয়েকজন আছেন, কিন্তু প্রতিবার এই ভুলটা এবং এই ভুল শিকার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেই আমরা করতে দেখি। যদি দেখি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে, তখনও তিনি বলেছেন যে এটা আসলে হ্যাঁ, আমি আসতেছি। আসিফ মাহমুদের বন্ধু ও সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ, সেখানেও ভুল হয়েছে। এরপরে আরো বিষয় রয়েছে, 2024-এর ডিসেম্বরে হেলিকপ্টারে চড়ে উনি উত্তরবঙ্গ সফর করেছেন, ত্রাণ দিয়েছেন, সেগুলো নিয়েও নানান সমালোচনা হয়েছে। মাহফুজ আলম আছেন, তার নামে আমরা এমন কিছু শুনি না, অথবা নাহিদ ইসলাম যতদিন ছিলেন তার নামে এত কিছু আমরা শুনিনি। সো প্রশ্ন ওঠাটা আসলে এখানে কেন উঠছে, আপনি তো দেখতে পাচ্ছেন একের পর এক অভিযোগ আসছে এই জন্য। জি, রফিকুল ইসলাম কনক বলুন। আমি শুনে আশরাফ ভাই, আমি একটা কথা বলি আপনাকে। আপনি কয়েকজন উপদেষ্টার যে উদাহরণ দিলেন, যে উদাহরণটা দিলেন, এই উদাহরণটার আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলি। এই উদাহরণটা হলো কি, আপনাদের মূল প্রবলেমটা কোথায় জানেন? মূল প্রবলেম হলো, আপনারা আমি কথা বলি, আসিফ মাহমুদকে নিয়ে কেন উদাহরণ দিবেন, মাহফুজকে নিয়ে কেন উদাহরণ দিবেন? আমরা এটা না, মানুষের ভুল হতে পারে, মানুষের ভুল হতে পারে, সুতরাং মানুষের ভুল হলে সেটা শুধরে নেওয়া যাবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমন তো না যে ভুল হয়েছে তিনি লুকিয়ে গিয়েছে, এমন তো না তিনি ভুল হয়েছে তারপরেও তিনি এটাকে শুধরে নেয়নি, বা তিনি তিনি তার মাধ্যমেই তিনি নিজের মুখেই বলেছেন। আপনি মুয়াজ্জেমের কথা বললেন, মুয়াজ্জেম হোসেনের কথা বললেন, বা আরো কয়েকটা উল্লেখ করলেন যে হেলিকপ্টারে করে উত্তর অঞ্চলে যে ভ্রমণ। আসলে আপনি একটা দেখেন, আপনার প্রচুর কাজ এখন, আপনার ব্রডকাস্টিং এর প্রচুর এমার্জেন্সি কাজ পড়ে গেছে। আপনার যদি এমার্জেন্সি মানে কাজ করতে হয়, তাহলে কি ব্যবহার করবেন এটা আপনি বুঝে নেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি এগুলো নিয়ে সমালোচনা হয়, এটা নিয়ে তো সমালোচনা হয় না। ভালো যে কাজটা করে সেটা নিয়ে তো জি, আলোচনা হয় না। রফিকুল ইসলাম শুধু কেন কনক, জুড়ে আমি জুড়ে আসবো। 100টা কাজ ভালো করলে, 100টা কোনো ব্যক্তি 100টা কাজ ভালো করলে একটি কাজ ভুল হতে পারে, ওই ভুলটাকেই আমরা কেন সামনের দিকে নিয়ে আসতেছি, এটা আমি প্রশ্ন জি, রাখতে চাই। অবশ্যই এইটি নিয়ে আলোচনা করবো। আমি একটু এম এ মান্নান আপনার কাছে আসতে চাই। একই বিষয় নিয়ে বিমানবন্দর উপদেষ্টা আসিফের ব্যাগে যে ম্যাগাজিন পাওয়া গেল, এটি নিয়ে নানা রকমের আলোচনা, সমালোচনা, প্রশ্ন উঠছে। আপনি যেটি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মহলে। আমি একটু যোগ করি, শাহজালাল আন্তর্জাতিক বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ টার্মিনালে প্রবেশের আগেই প্রবেশ গেটে ঘোষণা করতে হবে। এসব বিষয়ে চেক ইন কাউন্টারে এয়ারলাইন্সগুলোকেও ঘোষণা করতে হবে, সাথে দেখাতে হবে বৈধ লাইসেন্স। এরকম একটা নিয়ম রয়েছে। এখন অনেকে প্রশ্ন করছেন, যদিও আসিফ মাহমুদ বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ, যেটি ভুলে গিয়েছে, সো ভুলে আসলে ওনার সাথে এটি নিয়ে গিয়েছেন, সেটি হতেই পারে, সেটি আসলে। কিন্তু এখানে যেই আইন, যেটি যে ঘোষণা ছাড়া যদি গুলি ভর্তি ম্যাগাজিন ভেতরে নিয়ে স্ক্যানিংয়ে ধরা পড়ে অথবা এরকম কিছু হয়, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অথবা ব্যবস্থা যদি নাও নেওয়া হয় নিশ্চয়ই তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে ইমিগ্রেশনের কাছে, অথবা, কিন্তু এই ধরনের কোনো কিছু কিন্তু হয়নি আসলে। তিনি সেখান দিয়ে জাস্ট তার যে ম্যাগাজিনটা ছিলেন সেটা রেখে আবার কিন্তু সে চলে গেছে। এটি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে তাহলে আইন কি সবার জন্য সমান? স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন যে পরবর্তীতে যেন এরকম না হয়, আইন যেন সবার জন্য সমান হয়। তার মানে এই ক্ষেত্রে আইনটা সবার জন্য সমান হলো না, এমন প্রশ্ন থেকেই যাচ্ছে। এম এ মান্নান। জি, ধন্যবাদ টিভিএন 24 আমাকে এই
আলোচনায় যুক্ত করার জন্য। সাথে আমার সহ-আলোচক রফিকুল ইসলাম কোন ভাইকে ধন্যবাদ। এবং যে যেখান থেকে দেখছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আসলে আশরাফ ভাইয়া যে প্রশ্নটা করছেন তার আগে আমার সহ-আলোচক রফিকুল ইসলাম কনক ভাইয়ের কিছু জবাব দিয়ে দেন আপনার প্রশ্নের আমি অ্যান্সার দিতে চাচ্ছি। কনক ভাই আসলে এখানে বিষয়টা উনি এক হাত নিলেন। আসলে স্থানীয় উপদেষ্টা আপনার আসিফ মাহমুদ সজীব ভাইয়ার এক হাত নিলেন, কারণ হচ্ছে যে উনি ওই বিষয়টাই দেখেন ওনার বিষয়টাকে ভুল হিসেবে প্রমাণ করার জন্য বিভিন্ন যুক্তি উপস্থাপন করলেন। বিষয়টা এরকমই মনে হয়েছে। আসলে আবার আশফাক ভাই বলছিলেন যে ভুল কি উনি শুধু করছেন এটা আসলে মানুষ হচ্ছে ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না, ঠিক আছে, কিন্তু ইচ্ছাকৃত ভুল আর অনিচ্ছাকৃত ভুল সেটা কিন্তু পার্থক্য আছে। তা ওনাকে ধারাবাহিক যে ভুলের বিষয়টা, এটা আমার কাছে মনে হয়েছে অনেকটা ইচ্ছাকৃত ভুল। আর বিমানবন্দরে আপনার আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়া, এটা আসলে আপনার কোনোভাবেই উনি যে যুক্তি দিচ্ছেন যে ভুল, এটা আমি কোনোভাবে মনে করি না। হ্যাঁ, এবং ওনার ওই যুক্তি যে প্রতিষ্ঠিত করার জন্য বা ওনার যে এই ভুলটাকে প্রতিষ্ঠিত করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলছেন, এটাও আমি খুব পজিটিভলি আমি এটা উপস্থাপন করতে পারি না কোনোভাবেই। হ্যাঁ, আমার কাছে এটা আমি মনে করি যে একেবারে ইচ্ছাকৃত ভাবেই। আর দ্বিতীয়ত হচ্ছে ওনার নিরাপত্তার কথা উনি বলছেন, পরে উনি কিন্তু দুই ভাবে ব্যাখ্যা করেছেন। ওনার ফেসবুক পোস্টে এবং ভিডিওতে তো আমরা দেখেছি যে ওখানে কি ঘটেছিল, এবং উনি ব্যাখ্যা করছেন দুই ভাবে। ওনার ফেসবুকে উনি ব্যাখ্যা দিয়েছেন একভাবে, আবার দ্বিতীয়ত আরেকটা বিষয় বলা হয়েছে যে ওনার নিরাপত্তার কথা বলে যে উনি ব্যক্তিগত অস্ত্র বহন করতে পারে সেই কথা বলছেন, কিন্তু এটা দ্বিচারিতা হয়ে গেল। যে উনি বিষয়টা একবার বললেন যে ভুল করে এটা হয়েছে, তো পরে প্রোটোকল অফিসারের মাধ্যমে ওটা ক্যারি করা হয়েছে বা অপসারণ করা হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি আসলে এই আগ্নেয়াস্ত্র বহন করার সক্ষমতা আছে কিনা, এটাও একটা বিষয়। তো যাই হোক, এটা নিয়ে আলোচনা 2 দিন ধরে চলছে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার ওই দায়িত্ব থেকে, ওই জায়গা থেকে কোনোভাবেই এই ভুলটাকে আমরা কোনোভাবে ভুল হিসেবে আমরা গ্রহণ করতে পারি না। হ্যাঁ, এবং আমরা একজন সচেতন নাগরিক হিসেবে আমরা আশা রাখবো বা আশা করব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ে ভুলের কথা বলছেন, এখান থেকে উনি অবশ্যই শুধরাবেন, আমি আশা করি। আর আরেকটা বিষয় যেটা বলছেন যে আশফাক ভাই যে ওখানে বিমানবন্দরে যদি কোনো আগ্নেয়াস্ত্র বহন করে বা ডিক্লারেশন থাকে, তার ডিক্লারেশন দেওয়ার নিয়ম, কিন্তু উনি ডিক্লারেশন ছাড়া কিভাবে বা ওটা নিচ্ছে, বা ওখানে নিয়ে যাওয়ার পরেও উনার ক্ষেত্রে কোনো প্রশ্ন বা জবাবদিহিতা কেন আনা হলো না, বা এই বিষয়টা কেন আসলে কি বলবো ভাই, আমরা তো গত বছরের জুলাই অগাস্ট আন্দোলন করেছিলাম এরকম বৈষম্য। আর আমরা তো আসলে গত বছর জুলাই অগাস্ট না, আমরা তো গত 17 বছর ধরে, 17.5 বছর ধরে আমরা একই এই বৈষম্য বা আপনার ভোটাধিকার মানে কিন্তু বৈষম্য নিরসনের লক্ষ্যে আমরা কিন্তু কাজ করে গিয়েছি। হ্যাঁ, কিন্তু সেই জায়গা আসলে আমাদের বিপ্লব হয়েছে, কোনো অভ্যুত্থান হয়েছে, বাট আমরা কিন্তু সে জায়গা থেকে বের হতে পারি না। আইন কোনোভাবে কোনো অবস্থা আমরা সেখানে সমান আমরা দেখতে পাচ্ছি না। কারণ একটা জিনিস দেখেন, আপনি প্রাসঙ্গিক থেকে অপ্রাসঙ্গিক হবে কিনা জানি না, দেখেন আমরা সাম্প্রতিক একটা বিষয় নিয়ে আমাদের ঢাকা দক্ষিণের জনতার মেয়র কত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ব্যাপারে আমরা দেখেছি। উনি যে দায়িত্বে যেখানে দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই মন্ত্রণালয়ে কি ঘটনা ঘটলো, আমরা যদি একটু পর্যালোচনা করি, তাহলে দেখেন বিষয়টা একেবারেই কিন্তু বিপরীতমুখী চিত্র দেখতে পাই। উনি যেমন এই আগ্নেয়াস্ত্র বহন করার কথা কোনো জবাবদিহিতা ছাড়া, কোনো ধরনের ছাড়া, আমরা ভিডিওতেই দেখলাম যে উনি এখানে ক্লিয়ারেন্স দিয়ে গেল, কিন্তু দেখেন একটা কোর্টের রায় এবং আপনার উচ্চ আদালতের রায়, নির্বাচন কমিশনের গেজেট কিভাবে উপেক্ষা করা হলো। এখানে আমি স্পষ্ট করে বলবো যে আসলে আমার কাছে মনে হয়নি যে আদৌ আমরা বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে আমাদের যে জায়গায় যাওয়া দরকার ছিল বা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছেছি, আমরা কোনোভাবে সেটা আমরা মূল্যায়ন আনি। ঠিক আছে। আর কনক ভাইয়ের গেটারটা আমি বলছি, আসলে রফিকুল ইসলাম কনক ভাইয়া বলছেন যে উনাকেই কেন টার্গেট করে, এইরকমই ওনা বুঝাইছেন যে টার্গেট করে বারবার কেন আলোচনা সমালোচনা বা ছাত্রদেরকে কেন করা আছে। দেখেন ভাই, ড্রাইভিং সিটে থাকলে তার একটু সমালোচনা হয়। হ্যাঁ, এখানে ধরেন আপনার সরকার বা আপনাদের এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে কিন্তু বলা হিসাব করে আপনারা কিন্তু ড্রাইভিং সিটে আছেন। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অতি সতর্কতা অবলম্বন করাই আমার কাছে মনে হয় যথেষ্ট ছিল। তবে হ্যাঁ, আপনারা আমাদের প্রতিপক্ষ না, আমরা আপনাদের
আমরা বলতে পারেন সহযোদ্ধা। যেহেতু আমরা গত জুলাই আগস্ট থেকে আপনাদের যেহেতু নেতৃত্ব দিয়েছেন, আমরা আপনাদের পাশেই ছিলাম, আমরা আপনাদের পাশে থেকে নেতৃত্ব দিই, অর্থাৎ আপনাদের সহযোদ্ধা। আপনাদের সমালোচনা করছি এই কারণে যে আমরা যাতে ভুল ত্রুটি ঊর্ধ্বে থেকে আমরা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে আমরা যাতে পারস্পরিক শ্রদ্ধা ভক্তি সহকারে পারস্পরিক কাজ করতে পারি, সেই প্রত্যাশার জন্যই কিন্তু আপনাদের এম এ মান্নান, আমাকে একটি বিরতি নিতে হবে। জি জি জি, এবং এই সমালোচনা ঊর্ধ্বে থেকে আমাদের সবকিছু এগিয়ে নিতে হবে। আপনাকে ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি, রফিকুল ইসলাম কনক। বিরতির পর একটু আপনার কাছে আসি। আমরা যেটি দেখলাম যে বিমানবন্দরের সিসিটিভি যে ফুটেজটা, প্রথমে এই ঘটনা আমরা দেখলাম যে কয়েকটি গণমাধ্যমে আসলো, এরপরে আবার কয়েকটি গণমাধ্যম থেকে এই নিউজটি সরিয়ে নেওয়া হলো। তারপরে সামাজিক মাধ্যমে যখন সিসিটিভি ফুটেজটি আসলে ছড়িয়ে পড়লো, তারপরে আবার বিভিন্ন মিডিয়া নিউজ করতে শুরু করলো। এখন সেইটা এক বিষয়, কিন্তু এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ এইভাবে দেশে এবং দেশের বাইরে লোকজনের কাছে চলে যাওয়া, এটা তো খুবই দুশ্চিন্তার বিষয়। এর মানে বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যদি ভিআইপিদের যদি এই অবস্থা হয়, নিরাপত্তা ঝুঁকি যদি থাকে, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একই কথাই বলেছেন তিনি আরেকটি স্ট্যাটাসে, এটি আসলেই কনসার্নিং। তাহলে বাকিদের কি অবস্থা হবে? এখন এখানে প্রশ্ন, তাহলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরও আসলে এই ক্ষেত্রে আপনি কতটা দায় দেখেন, অথবা এই সিসিটিভি ফুটেজটি আসলে বাইরে যাওয়ার ব্যাপারে, অথবা সরকারের একজন উপদেষ্টা তার এই ঘটনাটি হঠাৎ করেই এত অল্প সময়ের মধ্যে বাইরে চলে গেল, সরকারের নিয়ন্ত্রণে কি তাহলে এই বিমানবন্দরে এই জায়গাটুকুও নেই? রফিকুল ইসলাম কনক। জি, আসলে আপনার আশফাক আহমেদ, আমি আপনাকে এই বিষয়ে একটা কথা বলি। দেখুন, আমরাও আসলে বিস্মিত যে গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে যেই বাংলাদেশটা আমরা চেয়েছি, একটি নিরাপদ সুষ্ঠু বাংলাদেশ, সেই বাংলাদেশের ভিতরে কেন আন্তর্জাতিক বিমানবন্দরের মতো জায়গায় স্থানে এই ধরনের ভিডিও ক্লিপ বা এই ধরনের বার্তা অন্য জায়গায় চলে যাবে, এটা আসলে আশা, মানে কি বলবো, এক কথায় এটা আমরা আশা হতো। কারণ আমরা যেই বাংলাদেশ চেয়েছি, সেই বাংলাদেশের সর্বদাই সকল নাগরিক সঠিকভাবে তার যে বহির্গমন করলে দেশ ত্যাগ করার ক্ষেত্রে তার যেন নিরাপত্তা সেফটি ঠিক থাকে। কিন্তু আমরা দেখতেছি এটা, মানে কি বলবো, নিরাপত্তা তো নেই, বরঞ্চ এটা উপদেষ্টার ক্ষেত্রে করছে। আপনি একটা সাধারণ নাগরিকের ক্ষেত্রে ঘটলে তাও বলা যেত, কিন্তু কেন নাগরিকের ক্ষেত্রে ঘটবে সাধারণ, আর অথচ সেই একজন রাষ্ট্রের উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি, তার রাষ্ট্রীয় সফরে কি গেল, কি আসলো এবং কিভাবে সে প্রবেশ করলো, সমস্ত ভিডিওগুলো প্রকাশ হলো, এটা মেনে নেওয়া যায় না। আমরা মনে করি 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা, সেটার একটা বহিঃপ্রকাশ। এটা নিশ্চিত যে বিমানবন্দরের এই ঘটনার পরে আমরা বলতে পারি আইন শৃঙ্খলা বাহিনীর যে এটা প্রকাশিত হয়েছে। আরেকটা বিষয়, 5ই আগস্টের পরে আমরা যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে দেখতে চেয়েছিলাম, আমরা কিন্তু এখনো গণ অভ্যুত্থানের পরে সেইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে দেখতে পাইনি। কিছুটা উন্নতি হয়েছে এই 2025 সালে এসে, কিন্তু 24 সালের একদম পুরো 6টি মাস ফলো অবস্থায় ছিল, মানে তারা আইন শৃঙ্খলা বাহিনী সেভাবে কার্যক্রম করতে পারেনি। আরেকটা বিষয় এর পিছনে আছে যে আইন শৃঙ্খলা বাহিনী কেন তাদের কার্যক্রম চালাতে পারেনি ভালোভাবে। কারণ আপনারা জানেন, একটা ফ্যাসিস্ট সরকার, একটা ফ্যাসিজম পদ্ধতি বাংলাদেশ থেকে একেবারে ভেনিশ হয়ে যায় না। কারণ একটা ফ্যাসিস্ট সিস্টেম রিমুভ হলে অনেক দীর্ঘ সময়ের ব্যাপার হয়। তো তারা যখন পালিয়ে গিয়েছে, দেশ ত্যাগ করেছে, কিন্তু তাদের মানে চেলাপেলা গুলোকে রেখে গিয়েছে, তাদের ফ্যাসিস্টদের যে দোষর ছিল রেখে গিয়েছে। তো এই দোসররা এবং ফ্যাসিস্টের সহযোগীরা মিলে দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, যে এমন পরিস্থিতি তৈরি করি যাতে দেশের মানুষ বুঝুক যে আইন শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালো ছিল। আমি বলবো অবশ্যই নয়, পূর্বে এর চেয়ে, মানে কি বলবো, প্রচন্ড খারাপ খারাপ ঘটনা ঘটেছে, এটা বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। ফ্যাসিস্ট খুনি হাসিনা নিজে জবাই করেছে,
আপনারা কি সেই ঘটনার কোনো টেলিভিশন, টিভি, মিডিয়ার মাধ্যমে পেয়েছেন? 5ই আগস্টের পরে আপনারা শুনতে পেয়েছেন এই ফ্যাসিস্ট হানি সিং এর দোসররা দিনে দুপুরে মানুষকে জবাই করে হত্যা করেছে। আপনারা কি সেই নিউজ পেয়েছেন? পাননি, কারণ তারা নিউজগুলোকে লুকিয়ে গিয়েছিল। এই ক্ষেত্রে আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী একটি ভালো জায়গায় এসেছে, যে তারা অন্তত যা হচ্ছে সব প্রকাশিত, অপ্রকাশিত কোনো কিছু আছে না। কিন্তু এখনো দেখবেন এই যে চুরি চামারি বলেন, ছিনতাই, খুন, রাহাজানি কারা করতেছে? 5ই আগস্টের পরে আরেকটি দল মনে করতেছে তারা ক্ষমতা ভোগ করে ফেলেছে, ক্ষমতায় চলে এসেছে, তাদের সেই অভিলাষ, তাদের যে অভিপ্রায় ছিল, তাদের যে বাহুবল ছিল সেটা প্রয়োগ করা শুরু করে ফেলতেছে। আমি কোনো দলকে মেনশন করে বা আমি কোনো দলকে ইন্ডিকেট নাম নিয়ে বলতে চাই না, কিন্তু আমরা মনে করছিলাম 5ই আগস্টে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন সমাজ গঠনে এবং ফ্যাসিস্ট মুক্ত সমাজ গঠনে আমরা যেভাবে অগ্রণী ভূমিকা পালন করতে চেয়েছিলাম, কিন্তু আমরা একটি বা একটি গোষ্ঠীর জন্য আমরা সেই প্রতিবন্ধকতায় রয়ে গেলাম, আমরা পাচ্ছি না। কারণ এর একটা ছাপ দেখবেন জাতীয় ঐক্যমত কমিশনে, দেখবেন এটার একটা উদাহরণ দিই। জাতীয় ঐক্যমত কমিশনে দেখবেন একটা চেইন, মনে করেন যেখানে 1, 2, 3 নম্বরে চলে আসলেন, 4র্থ নম্বরে এসেই আটকা পড়ে গেলেন, মানে আর ওখান থেকে সরতে না। এটা আমি উদ্দেশ্য করে বলতে পারি, যেমন আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের আমলে নিরাপদে, তিনি যদি গুম হন তাহলে কি শিলংয়ে তিনি নিরাপদে থাকতে পারতেন? একদম নিরাপদে সুস্বাস্থ্য নিয়ে তিনি দেশে আসলেন 5ই আগস্ট পরে। আসলে কি নিয়ে আসলেন বার্তা? বাংলাদেশের জনগণ কি প্রশ্ন করেছে সালাউদ্দিন আহমেদের কাছে যে আপনি এতদিন এইভাবে রইলেন গুম অবস্থায়, আপনি কিভাবে বাংলাদেশে 5ই আগস্টের পরে এত সুন্দরভাবে জীবনযাপন নিয়ে আসলেন, এবং আপনি সেই সুন্দর, আপনার তো কোনো হয় নাই, কিন্তু অথচ যারা জেলখানায় গিয়েছে, যারা গুমের শিকার হয়েছে, অসংখ্য গুমের শিকার হয়ে ফ্যামিলি গুলোকে নিঃসঙ্গ পঙ্গু করে ফেলেছে, তাদের পরিবার এখনো পায়নি। যেমন বিএনপির একজন সিনিয়র নেতা ইলিয়াস আলী, তার লাশটা কি পেয়েছে? তিনি জীবিত না মৃত্যু তার কি গ্যারান্টি হতে পেরেছে? কিন্তু অথচ সালাউদ্দিন আহমেদ গুম হয়েছে, ইলিয়াস আলীও গুম হয়েছে। দ্য রেফার ইলিয়াস আলী আর সালাউদ্দিন আহমেদ। তাহলে আমরা মনে করতে পারি একজন ত্যাগী আর একজন ত্যাগী না। কারণ এই জন্য সালাউদ্দিন আহমেদের দেশে আসতে পেরেছে, সুন্দরভাবে তার রাষ্ট্রীয় জীবন ওই জায়গার রাষ্ট্রীয় সফর জীবনের মতো কাটাইয়েছে। তিনি গুম ছিলেন না, আমি মনে করি এটা সফর জীবনে ছিল, দীর্ঘমেয়াদী একটা সফরের মতো ছিল। কারণ এটা না হলে তিনি এটা করতে রফিকুল ইসলাম কনক, আপনি বিএনপির কথা বলছেন, সংস্কার কমিশনে আমরা এসে বিএনপির বিষয়ে এই জুলাই অভ্যুত্থানের, আমি বলি একটু, যে জুলাই অভ্যুত্থানের পরে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত ছিল সমস্ত দলগুলোকে একটি ঐক্যমতে পৌঁছানো উচিত ছিল যে আগে সংস্কার হবে, বিচার হবে এবং একটি গণপরিষদ নির্বাচন হোক। এরপরে আপনারা যারা ক্ষমতায় আসুক না, আমাদের তো সমস্যা নাই। আমাদের মৌলিক সংস্কার এবং এই যে জুলাই অভ্যুত্থানের যে করলো, এই যে জুলাইতে যারা শহীদ হলো, তাদের একটা মৌলিক বিচার, আমরা বিচার এবং সংস্কার না দেখে, না পরিপূর্ণ না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ নির্বাচন চায় না এবং জাতীয় নাগরিক পার্টিও নির্বাচন। আপনাকে ধন্যবাদ রফিকুল ইসলাম কনক, আমি আসবো আপনার কাছে আবার। কিন্তু সংস্কার এবং বিচার হতে হবে তার আগে, এর আগে নির্বাচন আসবো, এই বিষয়ে আসবো আপনার কাছে অবশ্যই আমি সময় পেলে। এম এ মান্নান, আপনার কাছে আসি। আগামী বছরের ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। একটি গোষ্ঠীর নির্বাচনকে পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে, এমনটা মন্তব্য করেছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এখানে যে বিষয়টি আমরা যেটি দেখলাম যে প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক হলো এবং সেখানেও ফেব্রুয়ারি নিয়ে একটি আলাপ আলোচনা হয়েছিল, এবং এরপরে আসলে নির্বাচনের সময় তারিখ নিয়ে তেমন একটা আলাপ আলোচনা আমরা শুনিনি। এই জন্যই কি বিএনপি আবারও নির্বাচনের সময় নিয়ে একটি চাপ তৈরির চেষ্টা করছে? আর দ্বিতীয়ত, এই যে একটি গোষ্ঠী নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে, এই গোষ্ঠীটা কারা বলে আপনারা যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত মনে করেন? হ্যাঁ আশরাফ ভাই, আমি আপনার এই প্রশ্নের জবাবটা দিচ্ছি। আমাদের সমালোচক রফিকুল ইসলাম কনক ভাই কিছু প্রশ্নের অবতারণা করছেন, সেখানে কিছু আমি উত্তর দিয়ে বা প্রাসঙ্গিক কিছু কথা বলে তারপর আমি আপনার প্রশ্নের জবাবটা দিতে চাই। রফিকুল ইসলাম কনক ভাইকে আপনি প্রশ্ন করেছিলেন যে এয়ারপোর্টের নিরাপত্তা বলার বিষয়ে, যে আপনার সিসিটিভি ফুটেজ গুলো কিভাবে ভাইরাল হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় ছাড়লো, তারপরে এটা আবার কিছু মিডিয়া এটা সরাই ফেললো, আবারও দিল। ঠিক আছে, এই একটা বিষয়। আসলে টোটাল বিষয়টা আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার জায়গা, এবং আমি এটা ফাইনালি সরকারের ব্যর্থতার জায়গা বলে আমি মনে করি। দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়টা কিন্তু
তদন্ত করা বা এটা কোনো বিচার করা বা ওখানে যারা সংশ্লিষ্ট ইয়ের সাথে জড়িত, যে আগ্নেয়াস্ত্র সরাসরি ওখানে এয়ারপোর্টের ভিতরে যেখানে চেকিং করে, আমি তো দেখেছি, আমি যেহেতু বাইরে বাইরে যাওয়ার এটাই সৌভাগ্য হয় যার কারণে দেখেছি আমি। হ্যাঁ, ওখানে আসলে নেওয়ার সুযোগ নাই, আগে থেকে তো এগুলো ডিক্লারেশন ছাড়া যে গেছে তাদের জবাবদিহিতাই ছাড়াই, যেহেতু উনি বৈধতা দিলেন আমি মনে করি। হ্যাঁ, উনি এক হাত নিয়ে যে উনি শুধু ম্যাগাজিন নিয়ে গেছে বৈধতা, এই কারণে আমি মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন মেকানিজম, অর্থাৎ দীর্ঘদিন ধরে যেভাবে ওখানে আষ্টে পৃষ্ঠে বসে আছে বিভিন্ন সেক্টর, তাদের মেকানিজম বা অপকৌশল এবং এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার দায় কিন্তু আজকে আমাদেরকে বহন করা লাগছে। আপনি কিন্তু আলোচনায় বলেছিলেন প্রথমে যে আইন শৃঙ্খলা বিভিন্ন আইন শৃঙ্খলার যে অবনতির বিভিন্ন চিত্র আপনি কিন্তু তুলে ধরেছিলেন জি আমাদের আজকে পত্রিকারই রিপোর্টের জি বিভিন্ন, যে গত বছর এই সময়টা কতগুলো আপনার মামলা হয়েছিল, কতগুলো হয়, এবং আপনার হচ্ছে গুম, সরি, আপনার চুরি ডাকাতি মামলা টামলার বিভিন্ন ব্যাপারে কিন্তু আপনি সেখানে কিন্তু ইকুয়েশন দিচ্ছেন। তার কারণে আমাদের 5ই অগাস্টের পরে কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আপনার এই বিভিন্ন অনিয়ম বা আপনার বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড কিন্তু কম হওয়ার কথা ছিল, কিন্তু আমরা উল্টাটা দেখলাম যে এখানে বেড়ে গেছে। তার মানে আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার সহ এটা এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটা ব্যর্থতাই আমি মনে করি। আর দ্বিতীয়ত হচ্ছে কোনবা আরেকটা কথা বললেন যে সালাউদ্দিন আহমেদ এবং এমিলিয়াস এটা প্রসঙ্গ ক্রমে, আরে ভাই ওই সময় আরামে এসে কি উনি থাকছেন কি কিভাবে থাকছেন সেটা আমরা ছোট্ট একটা ক্ষুদ্র কর্মী হিসেবে মাঠে তো আমরা জানি। আমরা দীর্ঘ 17 বছর আমরা 111 ফেস করেছি, আমরা 5ই অগাস্ট 14 সালের নির্বাচনের আগে মাঠে ছিলাম। হ্যাঁ, আমরা শরীরে অনেক দাগ দেখাইতে পারবো, জেল খাটার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, রাজপথের আমাদের পুলিশিং এর হ্যারাসমেন্টের শিকার আছে, আওয়ামী লীগের হ্যারাসমেন্টের শিকার হয়েছি, এটা আমরা জানি। আসলে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি, মারা গেলে যেমন শহীদ আমরা দাবি করি ইসলাম ধর্মের, বাঁচলে গাজী। এখন আপনি যদি গাজী হওয়ার পরে তার চিন্তা করেন যে উনি আরামে এসে এলে, তাহলে এটা তো হলো না। হ্যাঁ, ইলিয়াস ভাই যেমন আমাদের গুম হয়ে আছে, যেটা আমাদের বেদনা, উনিও গুম ছিলেন, উনিও আমাদের মাঝে নেতৃত্ব দিচ্ছেন, বেদনার সাথে কিন্তু আনন্দেরও। এটাই জাস্ট হচ্ছে বাস্তবতা। কিন্তু আসলে এটা আমাদের তাকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালানো আমাদের ঠিক হবে না আমি মনে করি ব্যক্তিগতভাবে। ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি আরেকটা কথা বলেছেন, যে সংস্কার বিচার নির্বাচন, আসলে এই বিষয়গুলো সবাই তো আমাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা কিন্তু একই। যেমন মুক্তিযুদ্ধের সময় 71 আমরা যেমন সামাজিক মূল্যবোধ বা সাম্য মূল্যবোধ আমরা যে কয়েকটা মূলনীতির উপর প্রতিষ্ঠিত, ঠিক এবারকে 24-এর গণ অভ্যুত্থানটা কিন্তু সংস্কার বিচার নির্বাচন এটা কিন্তু আমরা প্যারালালে আমরা চিন্তা করেছি। এবং সেই প্যারালালে চিন্তা করার কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু একটা ডেডলাইন বলেছিলেন ডিসেম্বর। এখন ডিসেম্বর বললেও অন্যান্য দল কিছু 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 বেশিরভাগই দল কিন্তু ঐক্যমত্যে পৌঁছেছিল আলোচনায়। তারপরেও মুষ্টিমেয় কয়েকটা দল বিরোধিতা করার কারণে কেউ বা রমজানের আগে পরে বিভিন্ন আগামী জুনের কথা বলেছিল, সরকারের পক্ষ থেকে সর্বশেষ জুনের কথা বলেছিল। ইন দা মিন টাইম দেখেন, আপনার এই কথাই এক মিনিট একটু বলি। মান্নান ভাই শোনেন, আপনি যেটা বলছেন আসলে এই জুলাই অভ্যুত্থান কি শুধু নির্বাচনের জন্য হয়েছিল? আপনি কি মনে করেন যে শুধু নির্বাচন হওয়ার জন্যই, যে নির্বাচন হওয়ার জন্য নির্বাচন হয়েছিল? অবশ্যই নয়, না অবশ্যই নয়। না না অবশ্যই না, আমি সেটা আপনার সাথে একমত। কিন্তু তাহলে ভাই কেন ভাই এই নির্বাচন করতেছেন? আপনারা বলেন না যে আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ সংস্কার করার জন্য আমরা সবাই মিলে এটা বিচার করার যে বিচার হলে রফিকুল ইসলাম এম এ মান্নান একটু বলুক, তারপর আপনার প্রশ্ন থাকলে আমি অবশ্যই আপনার ইনসাইড করবো। জুলাই অভ্যুত্থান বিভিন্ন বৈষম্য নিরসনের লক্ষ্যে কিন্তু জুলাই অভ্যুত্থান হয়েছে। যেমন আমরা বাংলাদেশে গুমের সংস্কৃতি ছিল, হামলা মামলা বা একদলীয় শাসন ব্যবস্থা বা ফেসিবাদ কায়েম করেছিল, সেটা প্রথম কথা কিন্তু একটা। আর দ্বিতীয়ত জুলাই অভ্যুত্থান কিন্তু শুধু জুলাই বা অগাস্টের 5 তারিখের মধ্যেই না, এটার বীজ বপন হয়েছিল কিন্তু 111 থেকে শুরু করা হয়েছে। এবং এর মধ্যে দেখেন আমরা কত লক্ষ মানুষ আমরা এখানে মামলার শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি, কত শত মানুষ আমরা গুমের শিকার হয়েছি। তো সকল বৈষম্য নিরসনের লক্ষ্যে কিন্তু এই জুলাই অভ্যুত্থান। তো আমরা এই পর্যন্ত ঠিক আছে। এখন জুলাই অভ্যুত্থান পরবর্তীতে আমাদের স্টেপটা কি? অবশ্যই সংস্কার বিচার নির্বাচন। হ্যাঁ, এবং নির্বাচন যদি না হয়, আপনার যদি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ছাড়া আপনি তো ইন্টারিম গভর্নমেন্ট সবকিছু তো আর আপনি চাইলে সংস্কার বা বিচার করতে পারবেন না। আপনাকে সংস্কার তো একটা লেন্দি প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস, এটা তো চলবেই। এখন দেখেন আপনি যেখানে
যদি ডিসেম্বর না হয়, যদি ফেব্রুয়ারিও হয়, তাও কিন্তু 1.5 বছর। কিছু কিছু মৌলিক সংস্কার কিন্তু এর মধ্যে করাই যায়। আর কিছু বিচার, সব বিচারও তো এট এ টাইম আপনি করতে পারবেন না। কিছু বিচার ধারাবাহিক এখানে ধরেন একটা যদি আমরা পিরিয়ড নিই, কোথায় ত্রৈমাসিক বা ষান্মাসিক 6 মাসের বা 3 মাসের বা 1 বছর বা 1.5 বছর, এর মাঝেও কিন্তু আমরা একটা বিচার একটা পর্যায়ে নিয়ে যেতে পারি। আর বাদ বাকিটা নির্বাচনের পরবর্তী সরকার যারা, তার ম্যান্ডেটও তো এটা থাকবে, হ্যাঁ, যে আমরা এই সংস্কার করব, এই বিষয়গুলো বিচার করা হয়েছে, আমরা পরবর্তী বিচার কার্যক্রম আমরা আগে এটা এগিয়ে নিব, তারপরে নির্বাচন এটা এগুলো করব, এটা তো আমাদের ম্যান্ডেটের মধ্যে থাকবে। আর ভাইয়া, আশফাক ভাই একটা প্রশ্ন করছেন যে আমাদের ইসলামিক কমিটির মেম্বার মির্জা আব্বাস সাহেব এটা বলছেন, তারপরে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব যে প্রশ্নটা করেছেন, সেক্ষেত্রে আমি বলতে চাই যে, বা আরো আমাদের এনি চৌধুরী বলেছেন যে ডিসেম্বরের আগে বা একটা মহল বা গোষ্ঠী এখানে, এটা সত্যই বলেছেন। দেখেন গতকালকে কয়েক মানে আপনি যদি ধরেন 24 ঘন্টা না, 30 ঘন্টা আগে ধরেন যে সমাবেশটা গত পরশুদিন যেটা হলো, এখানে ওনারা কি চেয়েছেন? ওনারা বলেছেন পিআর পদ্ধতিতে নির্বাচন। বাংলাদেশে একটা সেটেল ইস্যু রয়েছে যে আসন ভিত্তিক নির্বাচন। আপনার বাংলাদেশে কি এটা কি এই সামান্য এই জুলাই এবং অগাস্টেই এটাকে উত্থাপিত হয়েছে, নাকি তার আগে থেকে এটা প্রতিষ্ঠিত একটা ইস্যু? সেখানে আপনার জনগণের দাবি, মনে করেন জনগণের দাবি হচ্ছে আপনার আসন ভিত্তিক নির্বাচন, যেখানে সবাই বোঝে, সবাই জানে, এবং এটা ধারাবাহিকতা রয়েছে। কিন্তু পিআর পদ্ধতিতে যেটা, সেখানে ধরেন আমাদের একাধিক প্রার্থী আছে বিভিন্ন জায়গায়, অনেক দলের অনেক হেভিওয়েট প্রার্থীও আছে, হ্যাঁ, বা একাধিক বড় দলের আরো একাধিক প্রার্থীও আছে বিভিন্ন হয়েছে। আপনার হঠাৎ করে একটা দাবি করলেই তো হবে না, সেটাও তো একটা পার্লামেন্টেও তো এটা আলোচনা হতে পারে, বা ভবিষ্যতে এটা নিয়ে তো আলোচনা। সব বিষয়ে তো ভাই, যখন একটা প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে নির্বাচনের ব্যাপারটা সেটেল করে আসলেন, যে ফেব্রুয়ারি, মানে যেভাবে একটা আলোচনা, তারপরে তার কোনো দৈরথ ছিল না। কিন্তু পিআর পদ্ধতিতে আবার সামনে এনে কি এখানে তৈরি করা হয়, জনগণের সামনে কি সামনে নিয়ে আসা হলো? অবশ্যই এখানে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এবং আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত একটা পায়তারা করা হচ্ছে। এবং আমাদের নেতা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যে বক্তব্য দিচ্ছেন, তাদের সাথে অবশ্যই সত্যতা রয়েছে। জি, ধন্যবাদ রফিকুল ইসলাম কনক। সময় 1 মিনিট রফিকুল ইসলাম কনক। আমি বলি, মানব ভাই, আপনি যেটা বলছেন যে পিআর পদ্ধতি আর এটা, আপনারা আসলে কোনটা মেনে নিয়েছেন? বিএনপি বর্তমানে এই যে ঐক্যমত সংস্কার ঐক্যমত কমিশনে গিয়ে কোনটা মেনে নিয়েছে বলেন তো? একমাত্র মেনে নিয়েছে ওইটা যেটা আপনাদের সুবিধা, ওইটা যেটা জনগণের সুবিধা, জনগণের সুবিধা, ওইটা আপনারা মেনে নেন। এই জন্য কিন্তু আমাদের স্পষ্ট করে বলতে বাধ্য হয়েছে যে আসলে বিএনপির কাছে দেন, বিএনপি কোনটায় কোনটায় ঐক্যমত পোষণ করে, সেই বিষয়টা নিয়ে আমরা পয়েন্ট অর্ডারে আলোচনা করি। অথচ আপনারা, আমরা যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করি, ওটার ভিতরে আপনাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু আপনারা থামিয়ে দেওয়ার জন্যই এসেছেন, যেটা আপনাদের যেটা মতের রফিকুল বিপক্ষে ইসলাম যায়, কনক, আমাকে শেষ করতে হবে, এম এ মান্নান আমাকে শেষ করতে হবে, আপনাদের সময় শেষ। এরকম প্রবণতা আমাদের থাকা উচিত না। দুজনই ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।